একটা বাচ্চা ছেলেও জানে আওয়ামী লীগের সাথে যা ঘটেছে এটার একটা পাল্টা পদক্ষেপ 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক আওয়ামী লীগ নেবে। তবে এত দ্রুত যে নেওয়ার পরিকল্পনা আবারও করবে এই মুহূর্তে, সেইটাও ঠিক হচ্ছে কিনা আমার মনে হয় যে এই সিদ্ধান্তটাও তাড়াহুড়ার সিদ্ধান্ত। কারণ কি, আপনি কোনো ঘটনার জন্য আওয়াজ দিয়ে ফেললেন, এরপরে আপনি কাজটা করতে পারলেন না, তখন কি হয়, আপনার শক্তি সম্পর্কে, আপনার অবস্থান সম্পর্কে মানুষের মধ্যে একটা বার্তা চলে যায় যে না, ওনারে দিয়ে হবে না। সিদ্দিক নাজমুল আলম একসময় ছাত্রলীগের প্রভাবশালী নেতা, দীর্ঘদিন যাবৎ তিনি বিদেশে অবস্থান করছেন আওয়ামী লীগ সরকার আমল থেকে। তিনি আজকে একটা প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমার মনে হয় ওনার এই প্রস্তাবে সাড়া দিয়ে ফেসবুক অনেক শেয়ার হবে, কমেন্টে ঝড় বয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশে ফিরে গিয়ে রাজপথে নামবে এমন মানুষের সংখ্যা আমার ধারণা যে 5% পাওয়া যাবে না। কেননা এই মুহূর্তে যে উত্তাল জোয়ার আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আবার সেটা ছাত্র জনতার নামে হোক, পেছনের রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা থাকুক, বিএনপির থাকুক, জামাতের থাকুক, বাট আছে, এই ঝড়ের মধ্যে যারা পড়বে নির্ঘাত মারা পড়বে। ইভেন প্রশাসন টোটালি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানে আছে, টোটালি। মুখে হয়তো বলছে, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের, বিশেষ করে হাই প্রোফাইল ক্যারেক্টার যারা আছেন, তাদের বিরুদ্ধে কিন্তু চিরুনি অভিযান চলছে, সব খবর পত্রিকায় আসে না। তো নাজমুল সিদ্দিক তিনি প্রস্তাব করছেন যে আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি, মানে তিনি তার স্ট্যাটাসটা এমন ভাবে লিখছেন যে আমার সুস্পষ্ট প্রস্তাব কি, আমরা যারা ওই ঘটনার সময় দেশ ছেড়ে পালায় আসছি, মানে 5ই আগস্টের পর, তাদের সবাইকে দেশে ফিরতে হবে। কেননা যদি তারা বিদেশে মারাও যায়, তাদের লাশটা কেউ বাংলাদেশে নিয়ে দাফন করতে দেবে না এই সরকারের যে সিস্টেম আছে, সিস্টেম। নাম্বার 2, আওয়ামী লীগের সকল পদ পদবীধারী এমপি, মন্ত্রী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারাই আছেন, সকলকে বলছেন যে একযোগে মার্চ মাসের আগেই বাংলাদেশে যেতে হবে। তো যাই কি করবে, জনগণকে বুঝাইতে হবে যে তাদের অনেক ভুল হয়ে গেছিল, এগুলোর জন্য সরি বলতে হবে, লোকালি মুভমেন্ট করতে হবে, সবাইকে সংগঠিত করতে হবে, দেশে যারা আত্মগোপনে আছে তাদেরকে একত্রিত করতে হবে, একত্রিত করে কি করতে হবে, দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার দাবি যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথ কারে বলে জানে, চিনে, বিরোধী দলে আওয়ামী লীগ বরাবরই শক্তিশালী ছিল, কিন্তু বিচ্ছিন্ন আওয়ামী লীগ এই মুহূর্তে ভীত, সন্ত্রস্ত। তো সবাইকে একত্রিত করতে হবে, একত্রিত করতে গেলে সবচেয়ে প্রধান জরুরি হচ্ছে দেশে ঢুকা। এখন তারা তো দেশে ঢুকবেন কিভাবে, প্রশ্ন হচ্ছে এটা। এয়ারপোর্ট দিয়ে যদি দেশে ঢুকতে যায় এরকম হাই প্রোফাইল ক্যারেক্টার, এয়ারপোর্টেই তাদেরকে গ্রেপ্তার করে ফেলা হবে। নাম্বার 2, যারা সীমান্ত সহ বিভিন্ন জায়গা দিয়ে ভারতে পালিয়ে গেছেন, এখন তো সীমান্ত দিয়ে আসলেই বিজিবি আটকায় দিবে, বিএসএফ আটকাবে, তাহলে আপনি দেশে কিভাবে ঢুকবেন? নাজমুল সিদ্দিকের আহ্বান হচ্ছে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই তারা ঐক্যবদ্ধ একটা প্রতিরোধ গড়ে তুলবে, সরকারের বিরুদ্ধে তারা তাদের অবস্থান প্রকাশ করবে। কারণ এভাবে চললে আওয়ামী লীগের মানে নিশ্চিহ্ন হওয়া নিশ্চিত। অপরদিকে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটা ফোন আলাপ কিন্তু ফাঁস হয়েছে, যেখানে একই রকম প্রস্তুতির কথা বলা হচ্ছে লোকাল পর্যায়ে। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটা আরো একটা ভুল সিদ্ধান্ত, এইটা আরো বিপদে ফেলবে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশে আছেন বিভিন্ন জায়গায়। সরকার এগুলো কিন্তু কনসার্ন করবে। 111 সরকারের সময় সরকারের খাদ্য উপদেষ্টা কে ছিলেন, সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা কে ছিলেন, তারপর হচ্ছে ধরেন স্বাস্থ্য উপদেষ্টা কে ছিলেন, আপনাদের কি খেয়াল আছে? খেয়াল নেই। কিন্তু আমি যদি বলি যে 111 সরকারের প্রধান উপদেষ্টা কারা ছিলেন, মঈন এবং যে কি বলে যে আর্মি অফিসার মঈনের নামে এখানে বরাবর চলে আসে। মঈনী আহমেদের কথা আমরা সারা বাংলাদেশ জানি। কথাটা কেন বললাম, আজ থেকে 10 বছর পরে আমরা হয়তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কে ছিল, শিক্ষা উপদেষ্টা কে ছিল, এখন আমি নিজেও সবার নাম জানি না, বাট যদি বলে প্রধান উপদেষ্টা কে ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের ব্যর্থতা তারপর হচ্ছে সফলতা, দুইটার জন্য ইতিহাসের কাঠগড়ায় লম্বা একটা সময় ওনাকে ফেস করতে হবে। গত 48 ঘন্টা সারা বাংলাদেশে যা ঘটেছে, এরপর জাপানের একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে
ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে যে তিনি অনেকটা হতাশ, ঘাবড়ে গেছেন যে বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতিতে যাই ঘটুক, ইতিহাসে বা ইন্টারন্যাশনালিও তিনি এই মুহূর্তে কিছুটা সমালোচিত হচ্ছেন যে সরকারের ভূমিকা কি, তাকে এক ধরনের কাঠগড়ায় কিন্তু দাঁড় করানো হচ্ছে, কারণ তিনি শান্তিতে নোবেল প্রাপ্ত। এর মাঝখানে কারণ গেল 6 মাস যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখে আমরা যে কথাটা শুনছি যে সংস্কারটা এটা পরিপূর্ণ হওয়া উচিত, তবে বিএনপি এবং সর্বশেষ জামাত নির্বাচন ইস্যুতে যে ব্যস্ততা দেখাচ্ছিল, আন্দোলনের কথা বলছিল, মাঠে নামার ঘোষণা দিচ্ছিল, সকল কিছুতে অনেকটা ডিস্টারবেন্স ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর গত 48 ঘন্টায় যা ঘটছে এগুলোর জন্য কোনো এক সময় কারণ আমাদের রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে প্রতিহিংসা পরায়ণ, তো এই টোটাল দায়ভারটা ওনার উপর আসবে। সম্ভবত গত 48 ঘন্টার নমুনা দেখা তিনি ভাবতেছেন আগামীতে যেন আরও কী ঘটে, আরও কী ঘটনার দায়ভার জানি আমার কাঁধে এসে পড়ে, এরকম হইতে পারে। আবার সকল কিছুর উপরে যেহেতু তিনি একজন মূলধারার পলিটিশিয়ান না, আবার এই যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপি এবং অন্যান্য দল ওনাকে যেভাবে কোণঠাসা করছে, বা তিনিও বিভিন্ন জায়গায় যে কিছু কিছু বক্তব্য দিচ্ছেন, মানে মোটা দাগে শুধুমাত্র আওয়ামী লীগের যিনি রোশানলে পড়ে আছেন তাও না, তারেক জিও বলছিলেন যে সংস্কারের নামে কি পেছনে কোনো অন্য কিছু হচ্ছে, কোনো ষড়যন্ত্র। মুখে ওনাকে কেউ কিছু না বললেও বিভিন্ন দল থেকে শুরু করে সবাই একটা পর্যায়ে ওনাকে কিন্তু শত্রু বানিয়ে ফেলছেন। তো এই সকল কিছুতে সম্ভবত তিনি ক্লান্ত আর 48 ঘন্টার দৃশ্যপটে হয়তো ভীত সন্ত্রস্ত হতে পারেন। জাপানের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ হচ্ছে নির্বাচন। এই বছরের শেষের দিকেই যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। কেন এত তাড়াতাড়ি? তিনি তো বলছিলেন যে একটু বড় আকারে যদি সংস্কার করতে চায় তাহলে এটা 2026-এর মাঝামাঝি যাবে। আবার ছাত্রদের বৈষম্য বিরোধী স্টুডেন্ট যারা আছেন, জাতীয় নাগরিক কমিটি বা যাদের পরিবার আহত হয়েছে, নিহত হয়েছেন, তাদের কিন্তু বক্তব্য যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না। এই টোটাল খেলার মাঝখানে তিনি কিন্তু একজন গার্জিয়ান হিসেবে পড়ে গেছেন। ছাত্ররা তাদের দাবিতে অনড়, ছাত্ররা তাদের সমালোচনা করছেন, সরকারের ব্যর্থতা তুলে ধরছেন। তো দিন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাচিভমেন্টটা এখান থেকে ব্যর্থতা বা সফলতা এটা সময় বলে দেবে। এখন তিনার মাথায় সম্ভবত ঢুকছে কোনো রকমে একটা নির্বাচন দিয়া আর তরুণদেরকে একটা রাজনৈতিক দল তৈরি করে দিয়া আমি ভাই কোনো রকমে এই যে ক্ষমতার যে চেয়ারটা এটা আমরা দূর থেকে যা ভাবি এটা কিন্তু তা না। এই চেয়ারে যেই বসবে, আপনি মনে করেন আগামীতে বিএনপি বসুক, 6 মাস লাগবে সমালোচনা শুরু হইতে। আশেপাশের যারা আছি, সাংবাদিক থেকে শুরু করে মিডিয়া, পাবলিক, এটা আমাদের দেশের চিরাচরিত নিয়ম। আপনি ভালো করবেন, আপনার এটার ক্রেডিবিলিটি আপনি পান না পান, কিন্তু খারাপ করলে ভাই এইটার পরিণতি আপনাকে ভুগতে হবে। সম্ভবত এই সকল কিছুকে চিন্তা করে তিনি আপনার নির্বাচন ইস্যুতে, তো সব মিলিয়ে মনে হয় এই পরিস্থিতিকে কোনো রকমে ওভারকাম করার জন্য তিনি ভাবছেন যে ভাই যাক, বিএনপিও চাচ্ছে আর নির্বাচনের আয়োজন করতে এটা সময়ের বিষয় আছে। এখন চলতেছে আপনার জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি। সংস্কারের ন্যূনতম যতটুকু করা দরকার, ভোটার তালিকা হালনাগাদ, এটা কিন্তু একটা প্রসেসিং। নির্বাচনের ঘোষণা দিলেও 3-4 মাস লাগবে। তো সম্ভবত তিনি অনেকটা হতাশ জাতি হিসাবে বাঙালির উপর। তো যাই হোক, দেখা যাক কি সিদ্ধান্ত হয়। নির্বাচন আমার ধারণা এবছর ডিসেম্বরের আগেই হয়ে যাবে। প্রকৃতির একটা সাধারণ নিয়ম আছে, যেমন ধরেন ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, বৃষ্টি, খরা। তো এগুলো যখন কোনো অঞ্চলে প্লাবিত হয় বা কোনো অঞ্চলের উপর আবির্ভূত হয়, তখন সেটা সবাইকেই কিন্তু কম বেশি পায়। গেল 48 ঘন্টা যাবৎ বাংলাদেশে আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী এবং কি বড় বড় যারা নেতা আছেন, তাদের বাড়িঘর, সম্পত্তির উপর যেই বুলডোজার ঝড় গেছে, এবার সেই ঝড় ফিরে আসতে যাচ্ছে উপদেষ্টাদের বাড়ির দিকেও। প্রকাশ্যেই সরাসরি আলটিমেটাম দেওয়া হয়েছে, বেশ কিছু শর্ত রাখা হয়েছে। ইয়ামিন বিন মোল্লা, অনেকে চিনেন, এই মুহূর্তে কি বলা হয় যে গণ অধিকার পরিষদ থেকে খুবই কড়া বক্তব্য দেন। ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তার
প্রত্যক্ষ ভূমিকা ছিল, খুব জোরালো ভাবে কোটা আন্দোলনে তার ভূমিকা ছিল। তো এখন উপদেষ্টাদের বাড়ির ইট খুলে নিতে পারে এই বিক্ষুব্ধ জনতা। কেন তিনি এমন হুঁশিয়ারি দিচ্ছেন? তার বক্তব্য হচ্ছে এখন 32-এ ধানমন্ডি 32-এ আর আওয়ামী লীগ নেই। বাংলাদেশের বহু জায়গায় এখন আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগ রয়ে গেছে বেশ কিছু জায়গায়। কিন্তু এই জায়গাগুলোকে হাত দিলে ডক্টর ইউনূসের সরকার কতটুকু স্টেবল থাকবে? জনগণের সাথে সশস্ত্র বাহিনীর, আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় ধরনের সংঘর্ষ বা ক্ল্যাশও ঘটতে পারে। এই ইয়ামিন মোল্লা তিনি দাবি তুলেছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে সচিবালয়ে, এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে সেনাবাহিনীতে, এই মুহূর্তে আওয়ামী লীগ লুকিয়ে আছে পুলিশে, আরো বিভিন্ন জায়গায় আমলাতন্ত্রে। আওয়ামী লীগকে একবারে শিকড় উপড়াতে হলে এই সিস্টেমের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগকেও খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গেল কয়েকদিন আগে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু বলেছিলেন যে পুলিশের মধ্যে শতকরা নাকি 80% হচ্ছে ছাত্রলীগ। তো স্বাভাবিকভাবে একজন উপদেষ্টা যখন এই ধরনের বক্তব্য দেন, তো সেখান থেকে দ্বিতীয়বার বা পরবর্তী সময় এমন বক্তব্য আসাই স্বাভাবিক। অপরদিকে উপদেষ্টাদের বাড়িঘরের নিরাপত্তা আমরা দেখছি দেওয়া হচ্ছে। গতকালকে হান্নান মাসুদ হাতিয়ার কিছু ঘটনা নিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে আমরা দেখেছি পুলিশ সেনাবাহিনী তাদের বাড়ির নিরাপত্তা দিচ্ছে। কিন্তু যদি সত্যি সত্যি কোনো বুলডোজার ওইদিকে রওনা হইয়া যায়, তাহলে কি পুলিশ সেনাবাহিনী সেই বুলডোজারকে আটকাবে? জীবনও আটকাবে না। কারণ পুলিশ এবং সেনাবাহিনীর যে জায়গাটা, তারা বুঝতে পারতেছে যে কোন দিকে তারা মুভমেন্ট করবে নাকি কোন দিকে মুভমেন্ট করবে না। যেদিকে মুভমেন্ট করে ভেজাল আছে। দিন শেষে নিজের প্রাণ বাঁচানোটাই এই মুহূর্তে দেশের জন্য ফরজ। তো স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে। কোনটা? যেই সরকার এবারের মিশন চালাবে আওয়ামী লীগকে নির্মূল করার জন্য প্রশাসনের মধ্যে, আর যদি তা না হয় তাহলে বিক্ষুব্ধ জনতা উপদেষ্টাদের বাড়ির ইটও খুলে নিতে পারে। এটা এক ধরনের প্রকাশ্য হুমকি। তো যে সরকারটা ডক্টর ইউনূস সাহেবের আছে, তারা কি আসলে এই আমলাতন্ত্রের মধ্যে অথবা সেনাবাহিনী, পুলিশ বা আরো বিভিন্ন জায়গায় যেই আওয়ামী লীগের কি বলা হয় যে অনুসারীরা আছেন অথবা শক্তিশালী কোনো আমলারা আছেন, তাদেরকে উপরান অথবা সেনাবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে, পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন পর্যায়ে এখনো হয়তো অনেকে আছেন, তাদেরকে বাদ দিয়া হুট করে একটা সিস্টেমকে নতুন ভাবে ক্রিয়েট করা, এটা কি এত সোজা হবে? নাকি ভিন্ন কিছু আসলে ঘটতে পারে? তো এই মুহূর্তে আমরা দেখছি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য যারা দেবে তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কঠোর হস্তে আইনগত ব্যবস্থা নিবে। আসলে কি ঘটতে যাচ্ছে জানি না, তবে একটা ঝড় উঠছে, এই ঝড় কোথায় গিয়ে থামে আমরা সবাই অবলোকন করছি। ভালো থাকুন।